অঙ্ক কি কঠিন দাদা? অঙ্ক কি কঠিন? একদমই নয়। অঙ্ক একদমই কঠিন নয়। অঙ্ক খুবই সহজ বিষয়, অঙ্ক খুব বোঝার বিষয়, অঙ্ক আমাদের প্রাণের বিষয়। আমি শুভম স্যার তোমাদের সামনে আজ আবার হাজির হয়েছি অঙ্ক অর্থাৎ গণিতের শেষ মুহূর্তে রিভিশনের কিছু টিপস নিয়ে। আজ আমি তোমাদের সামনে তুলে ধরবো কোন কোন পার্টস থেকে শেষ মুহূর্তে আরেকবার রিভিশন দিলে অথবা অঙ্ক প্র্যাকটিস করে গেলে তোমাদের পরীক্ষায় হতে পারে বাজিমাত। তো প্রিয় উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রী বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে এটাই বলবো, তোমরা ভিডিওটি শেষ অবধি দেখবে। টিপসগুলো তোমাদের কতটা কার্যকরী মনে হলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে। তারই পাশাপাশি ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও এবং চ্যানেলে ফার্স্ট টাইম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব কেন করবে? কারণ এরপর আমি অঙ্কেরই পাশাপাশি বায়োলজি অর্থাৎ জীববিদ্যা বিষয়ের শেষ মুহূর্তে রিভিশনের কিছু টিপস নিয়ে আসবো। তারই পাশাপাশি কোন কোন কোশ্চেন্স তোমাদের আরেকবার দেখে যেতে হবে, শেষ মুহূর্তে রিভিশন দিয়ে যেতে হবে, সেটাও আমি তোমাদের সামনে তুলে ধরবো। তাই চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো ছোট্ট ভাই বোনেরা, চলো আজ তোমাদের সামনে আমি শেয়ার করে নিচ্ছি কোন কোন পার্টস থেকে শেষ মুহূর্তে আরেকবার রিভিশন দিয়ে যাবে, আরেকবার প্র্যাকটিস করে যাবে। ক্যালকুলাস পার্ট থেকে যদি বলতে চাই, তোমরা জানো ক্যালকুলাস পার্টে এবার মেনলি তোমাদের যেই পার্টটা রয়েছে ডিফারেন্সিয়েশনের পাশাপাশি রয়েছে ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন খুব ভাইটাল একটি পার্ট। ইন্টিগ্রেশন কিন্তু তোমাদের ভালো মতো প্র্যাকটিস করতে হবে। ইন্টিগ্রেশনের মধ্যে কি কি থাকে? নর্মালি থেকে থাকে ইনডেফিনিট ইন্টিগ্রাল বা ইনডেফিনিট ইন্টিগ্রেশন, সেটা একটা থাকে। তার পাশাপাশি কি থাকে? লিমিট সাম প্রপার্টিস। লিমিট সাম প্রপার্টিস এর উপর ইন্টিগ্রেশনের একটি অঙ্ক থেকে থাকে। তারই পাশাপাশি প্রপার্টিস অফ ইন্টিগ্রাল থেকে তোমাদের একটি অঙ্ক থাকবে। তাই তোমাদের এই তিনটে পোর্শন কিন্তু আরেকবার শেষ মুহূর্তে প্র্যাকটিস করে যেতে হবে। তোমাদের হাতে সময় রয়েছে, 2 দিন রয়েছে, তাই ভালো মতো এই পার্টটা আরেকবার প্র্যাকটিস করে যাও। এবার ইনডেফিনিট ইন্টিগ্রালস এর মধ্যে নানা রকমের ট্রিক্স থাকে, তোমরা সেটা জানো। ট্রিক্স গুলোকে আরেকবার ভালো মতো প্র্যাকটিস করে যাবে। ইন্টিগ্রেশন বাই পার্টস অর্থাৎ খন্ডে খন্ডে বিভক্ত করে যে ইন্টিগ্রেশন যে করা হয় সেই টেকনিকটা কিন্তু ভালো করে প্র্যাকটিস করে যাবে। খুব ইম্পর্টেন্ট, কারণ বাই পার্টসটা তুমি যদি ভালো মতো আয়ত্ত করতে পারো তাহলে কিন্তু যে কোনো ধরনের ইন্টিগ্রেশনের অঙ্ক তুমি খুব সহজেই নামাতে পারবে। এবার যদি বলি ডিফারেন্সিয়েশনের কথা, ডিফারেন্সিয়েশনের মধ্যে ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন আর সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন দুটো কিন্তু ভালো মতো প্র্যাকটিস করে যেতে হবে। দুটোর মধ্যে একটি তোমাদের কিন্তু করতে হবে পরীক্ষায় গিয়ে। এবার এটা তো বলা মুশকিল কোন অঙ্ক আসবে বা কি আসবে। তোমাদের আদৌ তোমরা যেই বইটি তোমরা প্রেফার করো, অনেক ধরনের বই আছে তোমাদের, তার মধ্যে তোমরা কোন বইটি থেকে প্র্যাকটিস করেছো সেসব এখন তোমাদের পার্সোনাল ব্যাপার, সেটা নিয়ে আমি কোনো কথা বলবো না। কিন্তু তোমাদের কিন্তু অবশ্যই ট্রিক্সগুলো মাথায় রাখতে হবে, বারবার করে প্র্যাকটিস করে যেতে হবে, টেকনিক্সগুলো মনে রাখতে হবে, যাতে তুমি যে কোনো রকমের অঙ্ক আসলে, যে কোনো রকমের প্রবলেম আসলে তুমি যাতে সলভ করে দিয়ে আসতে পারো। ম্যাক্সিমা মিনিমা অর্থাৎ চরম এবং অবমান, এই পার্টটা কিন্তু খুব ভালো মতো প্র্যাকটিস করে যাবে, খুবই ইম্পর্টেন্ট। এরিয়া অফ এ বাউন্ডেড রিজিয়ন, এই চ্যাপ্টারটা বা এই বিষয়টি আরেকবার ভালো মতো চোখ বুলিয়ে যেও। চোখ বুলিয়ে কি আরেকবার দরকার হলে প্র্যাকটিস করে নিও, যাতে যে কোনো ধরনের অঙ্ক আসলে, প্রবলেমস আসলে তোমরা সলভ করে দিয়ে আসতে পারো। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। ভেক্টর, প্লেন এবং স্ট্রেট লাইন, এই পার্টটিও আরেকবার প্র্যাকটিস করে যেও। ত্রিকোণমিতির মধ্যে যদি আমি বলতে চাই, তোমরা ত্রিকোণমিতির যে বেস বা যেটা ফান্ডামেন্টাল সেগুলো আরেকবার দেখে যাবে। তোমাদের ক্লাস 11-এ ভালো মতো ছিল, প্রয়োজনে তোমরা ক্লাস 11-এর যে কষা অঙ্কগুলো সেগুলো আরেকবার দেখে যেতে পারো, কারণ সেগুলো যদি তুমি যদি দেখে যাও তাহলে কিন্তু তোমার ট্রিগোনোমেট্রি করতে অনেকটাই তোমাদের হেল্প হবে। তারই পাশাপাশি তোমাদের রয়েছে হচ্ছে ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনস। এই পার্টটা খুবই ভাইটাল, যেখান থেকে এমসিকিউতে কোশ্চেন এসে থাকে, বড় কোশ্চেনও এসে থাকে, তাই খুব ভালো মতো আরেকবার শেষ মুহূর্তে রিভিশন দিয়ে যেও। রিলেশন এন্ড ফাংশন বা সম্বন্ধ এবং চিত্রণ থেকে যদি বলতে চাই, বিশেষ করে শর্ট কোশ্চেনের উপর তোমরা কিন্তু খুবই জোর দেবে। এখান থেকে বিভিন্ন ধরনের শর্ট কোশ্চেন হতে পারে, আন্ডারস্ট্যান্ডিং এর খুব বিষয়, তাই ভালো মতো কোশ্চেন গুলো বুঝবে এবং ঠিকঠাকভাবে উত্তর করার চেষ্টা করবে। ভেক্টরের মধ্যে ডট প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট এবং জেনারেল ভেক্টরের উপর জোর দেবে, এখান থেকে কিন্তু 7 নম্বর এসে থাকে। এবার ম্যাট্রিক্স আর ডিটারমিনেন্ট বিষয় যদি আমি বলতে চাই, ম্যাট্রিক্স পার্টটা খুব ভালো মতো প্র্যাকটিস করে যাবে। শেষ মুহূর্তে যদি আমি টিপস হিসাবে বলতে চাই, ম্যাট্রিক্স থেকে তোমরা ম্যাট্রিক্সের যে সলিউশন পার্টস গুলো রয়েছে সেই সলিউশন পার্টটা ভালো মতো প্র্যাকটিস করে যেও। কারণ সলিউশন পার্ট তুমি যদি প্র্যাকটিস করে যাও, সেখান থেকেই তোমার অ্যাডজয়েন্ট হয়ে যাচ্ছে, সেখান থেকে তোমার ইনভার্স হয়ে যাচ্ছে, তারই পাশাপাশি সলিউশনটাও তোমার হয়ে যাচ্ছে। তাই তোমরা একটা পার্ট যদি প্র্যাকটিস করো, সেখান থেকে তোমার 3টে একসাথে হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে তোমাদের অনেকটা সময়ও বাঁচবে। ডিটারমিনেন্টের যে প্রবলেমস গুলো খুব ভালো মতো তোমরা করবে। ডিটারমিনেন্টস করার সময় তোমরা কি অপারেশন করছো, রো অপারেশন করছো নাকি কলাম অপারেশন করছো, কত নম্বর রো অপারেশন করছো, কোন রোকে কার সাথে পরিবর্তন করছো, বিষয়গুলি ভালো মতো মাথায় রাখবে। এবং মাথায় রাখার পাশাপাশি ট্রিক্সগুলো যখন অ্যাপ্লাই করবে, পাশাপাশি তুমি অপারেশনগুলো লিখে দিও অ্যাজ এ সাইড নোট। সাইড নোটটা লেখা কিন্তু খুবই জরুরি। তুমি রো 1 কে চেঞ্জ করছো নাকি রো 2 কে চেঞ্জ করছো, তুমি কাকে চেঞ্জ করছো, তাই তোমাদের এটা কর্তব্যের মধ্যে পড়ে। তোমরা কিন্তু অবশ্যই যে অপারেশনটা করবে, রো অপারেশন করো কি কলাম অপারেশন করো, সেই অপারেশনগুলো তোমরা সাইড নোট হিসাবে লিখে দেবে অবশ্যই। ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে যদি বলি, ডিফারেনশিয়াল ইকুয়েশন তোমাদের দিয়ে দেওয়া থাকবে, সেখান থেকে অর্ডার এবং ডিগ্রি নির্ণয় করা,
এসব কোশ্চেন তোমাদের শর্ট হিসেবে থাকবে, এমসিকিউর মধ্যেও থাকতে পারে। খুব ভালো মতো কোশ্চেনটা দেখবে, খুব ভালো মতো বোঝার চেষ্টা করবে, তারপরে কিন্তু উত্তর করবে। ফরমেশন অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশনস এর মধ্যে তোমাদের লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনস এর উপরে কিন্তু ব্রড কোশ্চেন থাকবে, যেটা তোমরা খুবই ভালো মতো শেষবার আরেকবার প্র্যাকটিস করে যাও। ডিফারেন্সিয়াল ইকুয়েশনস এর মধ্যে হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন পার্টটাও কিন্তু খুবই ভাইটাল, সেটাও আরেকবার দেখে যেও। এলপিপি অর্থাৎ লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমস খুব ভাইটাল একটা পার্ট। এখান থেকে তোমাদের স্বাভাবিকভাবে দু ধরনের কোশ্চেন্স হয়ে থাকে, একটা থাকে হচ্ছে প্রবলেম মেকিং, আর একটা থাকে হচ্ছে প্রবলেমের সলিউশন করতে হয়। তো আমি তোমাদেরকে এটাই বলবো, তোমরা যেটা প্র্যাকটিস করে যাচ্ছ ভালো মতো, বা যেটা তোমরা সারা বছর করেছো সেটাই মানে পরীক্ষার হলে গিয়ে তোমরা এক্সিকিউট করার চেষ্টা করবে, নতুনত্ব কিছু করার চেষ্টা করো না। এখন আমি যদি পার্সোনাল হিসেবে কিছু টিপস দিতে চাই, তোমরা যদি প্রবলেম মেকিংটা করো, তোমাদের কিছুটা সময় বাঁচার সেখানে সুযোগ থাকে বা অবকাশ থাকে, সেই সময়টাকে তোমরা অন্য কোনো পোর্শনে কাজে লাগাতে পারো। এখন তোমরা যদি প্রবলেমের সলিউশন পার্টটা যদি তুমি শিখে যাও, বা সলিউশন পার্টটা যদি তুমি ভালো মতো প্র্যাকটিস করে যাও, সেটা এখন তোমার বিষয়, তুমি করতেই পারো। তবে প্রবলেম মেকিংটা যদি করো, তোমাদের সময় বাঁচবে। দুটো পার্টি প্র্যাকটিস করে যাও, হয়তো তোমাদের পরীক্ষার ক্ষেত্রে সুবিধা হতে পারে। প্রবাবিলিটি পার্ট হচ্ছে ভেরি ভাইটাল পার্ট, তোমরা জেনে থাকো। ক্লাস 12 বা এইচএস এর ক্ষেত্রে খুবই ভাইটাল হচ্ছে প্রবাবিলিটি বা সম্ভাবনার তোমাদের অঙ্কগুলো খুব ভালো মতো প্র্যাকটিস করতে হবে, প্রতিটি চ্যাপ্টারের অঙ্ক। তারই পাশাপাশি যে বেস থিওরেম রয়েছে, সেই বেস থিওরেম কিন্তু তোমরা ভালো মতো প্র্যাকটিস করে যাবে। বলা বাহুল্য, বেস থিওরেমের যে প্রবলেমসগুলো সেগুলো কিন্তু খুব ভালো মতো তোমরা কোশ্চেন্সগুলো ধরবে। কোশ্চেন যদি তুমি বুঝতে না পারো, তাহলে কিন্তু সলিউশন করতে গিয়ে তোমাদের সমস্যা হয়ে যেতে পারে। প্রশ্নটা ভালো মতো পড়বে, বোঝার চেষ্টা করবে প্রশ্নটা কি ধরনের দেওয়া রয়েছে, কেসটা কি ডিপেন্ডেন্ট কেস নাকি ইন্ডিপেন্ডেন্ট কেস, সেটা কিন্তু ভালো মতো একবার বুঝে নেবে। এখানে বোঝার প্রবলেম হলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যেতে পারে, আবারও বলে দিচ্ছি। তাই আমি যদি আবারও তোমাদের শেষ মুহূর্তে বলতে চাই যে কোন কোন পার্ট ভালো মতো আবার প্র্যাকটিস করার তোমাদের দরকার রয়েছে, সে পার্টগুলো আমি আবার বলে দিচ্ছি, তোমরা ভালো মতো শুনে নাও। লিমিট সাম, প্রপার্টিস অফ ইন্টিগ্রাল, ইনডেফিনিট ইন্টিগ্রেশন, ম্যাট্রিক্স, ডিটারমিন্যান্ট, ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনস, প্রবাবিলিটি, ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন, সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন, ভেক্টর, ডট প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট, জেনারেল ভেক্টর, প্লেন অ্যান্ড স্ট্রেট লাইন, লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমস, ম্যাক্সিমাম মিনিমা, ইন্টিগ্রেশন বাই পার্টস বিশেষভাবে দেখে যাবে, ট্যানজেন্ট অ্যান্ড নর্মাল। আর রিলেশন অ্যান্ড ফাংশন হচ্ছে শর্ট কোশ্চেনের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এসবের পাশাপাশি তোমাদের আরো কিছু গুরুত্বপূর্ণ টিপস দিতে যাই। যখন অঙ্ক করবে, খুব সাবধানে কোশ্চেনটা পড়বে, কি বলতে চাওয়া হচ্ছে সেটা বুঝে নেবে। এমনটা করবে না যে তোমরা কোশ্চেনের শুরুটা দেখে বুঝে গেলে যে হ্যাঁ আমি বইতে অঙ্কটি করেছিলাম বা এরকম অঙ্ক আগে করেছিলাম, ওরকম কোনো বিষয় নেই। ওসব একদমই ভাবতে যাবে না। কোশ্চেনটা পুরোটা পড়বে, কি বলতে চাওয়া হচ্ছে মানে বুঝবে, মানে বুঝার পরেই কিন্তু অঙ্কটা তোমরা করতে শুরু করবে। এমসিকিউ সেকশনে তোমরা এটাই বলবো, তোমরা যদি এমসিকিউ আগে করে থাকো অবশ্যই করো, পরপর করে যাও। এমসিকিউ তোমরা যখন করবে, তোমাদের তো এটা তো অঙ্ক, তাই না? তোমাদের তো ডিরেক্টলি তুমি অ্যান্সার পাবে না, তোমাকে অঙ্কটা সলভ করতে হবে। তার জন্য তুমি খাতায় রাফ লিখে তুমি অবশ্যই এমসিকিউ রাফটা করো উইথ প্রপার নাম্বারস গুলো দাও। তুমি কোন গ্রুপের অ্যান্সার করছো, কত নম্বর অ্যান্সার তুমি করছো, মানে এমসিকিউ তুমি করছো, সেটা তুমি লেখো। উপরে রাফ লেখো, রাফ লিখে তুমি রাফটা করো। রাফ করার পরে তুমি এক দাগ দিয়ে সেটাকে কাটো। একদম ঘিজিমিজি করবে না, এক দাগ দিয়ে কাটবে। কারণ যিনি খাতা দেখে থাকেন তিনি কিন্তু তোমার রাফটাও চেক করবেন, তুমি ডিরেক্টলি এমসিকিউ অ্যান্সার করেছো কি করোনি, নাকি তুমি তার রাফটা করেছো। তুমি দেখো, এমসিকিউ অ্যান্সার যদি তুমি ঠিক করো, নাম্বার অবশ্যই পাবে। কিন্তু কি হবে, তুমি যদি রাফটা করে থাকো ঠিকঠাক ভাবে, যিনি পরীক্ষক, যিনি খাতা দেখবেন, তিনি দেখে বুঝবেন যে তুমি অঙ্কটি ঠিকঠাক ভাবে করেছো। করে নেওয়ার পরেই তুমি আনসারটা করেছো, যাতে তোমার খাতার ইমপ্রেশন বাড়বে, তোমার প্রতি টিচার অনেকটাই মুগ্ধ হবেন। এই জিনিসটাও কিন্তু খুব দরকার। নিজের খাতা সাজানোটা নিজের পারদর্শিতা, সেটাকে তুমি খুব সুন্দর মতো সাজিও। যেই অঙ্কগুলো করবে বা প্রবলেম সলভ করবে, অবশ্যই কিন্তু পাশে তোমরা ফর্মুলাগুলো লিখে নিও, ফর্মুলাগুলো লিখে করবে। যখন তুমি ট্রিগোনোমেট্রিক ফাংশনস যখন করবে, ট্রিগোনোমেট্রির যে ফর্মুলাগুলো সেখানে অ্যাপ্লাই হচ্ছে, বা অ্যালজেব্রিক যেসব ফর্মুলাগুলো অ্যাপ্লাই হচ্ছে, সেগুলো পাশে সাইড নোট হিসেবে তোমরা লিখে নাও। তারই পাশাপাশি ডিটারমিন্যান্টের অঙ্ক যখন করছো, আবারও বলে দিচ্ছি, তোমরা পাশে কি অপারেশন করছো, রো অপারেশন নাকি কলাম অপারেশন, রোটাকে কিভাবে তুমি চেঞ্জ করছো বা কলামটাকে কিভাবে তুমি পরিবর্তিত করছো, ব্যাপারটা তুমি কিন্তু অবশ্যই সাইড নোট হিসেবে লিখে দিও। পরিষ্কার পরিচ্ছন্নভাবে অঙ্ক করবে, কোনো তাড়াহুড়ার কোনো বিষয় নেই, ঠান্ডা মাথায় করবে। ওভারল্যাপ করবে না, একটা লাইনের উপর আরেকটা লাইন উঠিয়ে দেওয়া, এগুলো জিনিস একদম করতে যাবে না। খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে করবে। যদি ভুল হয়ে যায় এক দাগে কাটবে, কেটে তারপর আবার করবে। অঙ্ক করার সময় যখন রাফের দরকার হবে, পাশে একটা তুমি সাইডে একটা তুমি দাগ কেটে দাও। তুমি একটা দাগ কেটে দেওয়ার পরে দাগের ওই পাশে তুমি রাফ লিখে অঙ্কটা করো। প্রয়োজনে তুমি সেটাকে তুমি কেটে দিতেও পারো এক দাগে, তুমি নাও কাটতে পারো, বাট বাউন্ডারি ওয়ালটা দিও। এতে কি হবে, এতে যিনি পরীক্ষক তিনি বুঝতে পারবেন যে এটা মূল অঙ্কের অংশ নয়, এটা তোমার রাফ।
আর রাফটাও কিন্তু তিনি চেক করেন যে তুমি অঙ্কটি করেছো, তুমি কি আকাশ থেকে করে দিয়েছো কিনা এনে, নাকি তুমি অঙ্কটি তুমি সাইডে করেছো, রাফ করেছো, হিসাবটা করেছো, সেটাও কিন্তু তারা দেখবেন। তো সেই জিনিসটাও কিন্তু তুমি ভালো মতো খেয়াল রাখবে। তারই পাশাপাশি সব পরীক্ষার মতো এখানেও বলবো, যেই গ্রুপের অঙ্ক করবে গ্রুপ মেনশন করবে, কোশ্চেন নাম্বার মেনশন করবে। এটা কিন্তু অবশ্যই প্রয়োজনীয় একটি জিনিস, কারণ এটা ছাড়া হয় না। যেই গ্রুপের আনসার করবে চেষ্টা করবে পরপর সেই গ্রুপের আনসারগুলো করার, এতে তোমার খাতাটাও অনেকটা সুন্দর হবে, পরিষ্কার পরিচ্ছন্ন হাতের লেখা করবে। আর টোটাল পরীক্ষাটাকে, টোটাল লেখাটাকে তুমি শেষ করবে নির্ধারিত সময়ের 15 থেকে 20 মিনিট আগে, যাতে তুমি খাতাটা আবার চেক করতে পারো। প্রত্যেক লাইনে তো তুমি চেক করবেই ঠিকঠাকভাবে করছো কিনা, তারই পাশাপাশি পরীক্ষা তুমি 15 থেকে 20 মিনিট আগে শেষ করো, যাতে তোমার চেকিং এর একটা স্কোপ থাকে, ভালো মতো যাতে চেক করতে পারো কোথাও ভুল হয়েছে কিনা, সব অঙ্কগুলো তুমি কষেছো কিনা, ঠিক আছে। আর ধরো কোনো এমসিকিউ তুমি পারছো না, সেটাকে লাস্টে করো, অবশ্যই সময় রাখবে, ঠান্ডা মাথায় করবে, তাড়াহুড়োর কোনো বিষয় নেই। আমি জানি তোমাদের পরীক্ষা অবশ্যই ভালো হবে, টিপসগুলো অবশ্যই তোমরা ফলো করো, কাজে লাগিও। আর যেভাবে যেভাবে বললাম, যেসব চ্যাপ্টার্সগুলো বললাম, সেসব চ্যাপ্টার্সগুলো আরেকবার তুমি ভালো মতো রিভিশন দিয়ে যাও। টোটাল অঙ্ক বইটা তোমরা রিভিশন দিয়েছো আমি জানি, তোমাদের আয়ত্তে আছে, তবে যেসব চ্যাপ্টার্সগুলো বললাম সেগুলো খুব ভাইটাল, সেগুলো আরেকবার তুমি প্র্যাকটিস করে যাও, যাতে কোনো রকমভাবে ভুল না হয়, ঠিকঠাকভাবে তুমি করে দিয়ে আসতে পারো। তো বন্ধুরা, এই হলো উচ্চ মাধ্যমিক গণিত অর্থাৎ অঙ্কের কিছু শেষ মুহূর্তের টিপস, যা আমি তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করি তোমাদের এই টিপসগুলি অনেকটাই কার্যকরী বলে মনে হবে। কতটা কার্যকরী তা তোমরা কমেন্ট করে জানিও। তারই পাশাপাশি যদি প্রথমবার চ্যানেলে এসে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে এর পরবর্তী বায়োলজি পরীক্ষার জন্য প্রয়োজনীয় কিছু কোশ্চেন্স আমি তোমাদের সামনে তুলে ধরতে পারি, সেটা যাতে তুমি সবচেয়ে আগে পেয়ে যাও। এই বলে শেষ করব আমার ভিডিও। ভালো মতো পরীক্ষা দাও, পরীক্ষা দিয়ে এসে জানাও কেমন হয়েছে। আমার আশীর্বাদ তোমাদের সাথে সব সময় রয়েছে।